হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির। আজকে তোমাদের আমি 5 নাম্বার সেটটা করাবো। তোমরা জানোই যে আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টের জন্য যে পরীক্ষা হতে চলেছে বা কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হতে চলেছে কনস্টেবল পোস্টের জন্য, মেন্সে ইংলিশ থাকবে। তো তার উপর আমি 5 নাম্বার সেট আজকে তোমাদেরকে করাচ্ছি, সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তার উপর ভিত্তি করে। চলো তাই কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই আমাদের প্র্যাকটিস সেশন। চলো, প্রথমেই রয়েছে একটা কোশ্চেন, দেখতেই পাচ্ছ এইখানে যেটা রয়েছে আর কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বলেছে ড্যাশ কুতুব মিনার ইজ এ ওয়ান্ডারফুল পিস অফ আর্কিটেকচার, অর্থাৎ কুতুব মিনার হচ্ছে একটা ওয়ান্ডারফুল পিস। কিসের একটা প্রতিরূপ বা প্রতিমূর্তি? সেটা হচ্ছে আর্কিটেকচার, অর্থাৎ স্থাপত্যবিদ্যার একটা সুন্দর একটা উদাহরণ হচ্ছে আমাদের এই কুতুব মিনার। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে আর্টিকেল যে চ্যাপ্টারটা রয়েছে আর কি ইংরেজি গ্রামারের মধ্যে, সেখানে আর্টিকেল হচ্ছে এ এন দি, অর্থাৎ 3টি আর্টিকেল রয়েছে। তার মধ্যে এ এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এবং দি বা দা যাই উচ্চারণ করি না কেন সেটা রয়েছে একটাই, এবং এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো দি বা দা কোথায় বসে সেটা সম্পর্কে একটু জানবো। যে জিনিসগুলো এই বিশ্বব্রহ্মাণ্ডে বা জগতে বা পৃথিবীতে একটাই রয়েছে, সেই ক্ষেত্রে দি বা দা বা নির্দিষ্ট অর্থে কোনো কিছু যদি থাকে সেই ক্ষেত্রে দি বা দা বসে। তাহলে কুতুব মিনার, আমরা জানি যে কুতুব মিনার একটাই রয়েছে ভারতবর্ষে, তাই এখানে কি বসা উচিত? এ বসবে নাকি এন বসবে নাকি দি বা দা বসবে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে দি বা দা। তাহলে এখানে বসবে হচ্ছে দ্য কুতুব মিনার ইজ এ ওয়ান্ডারফুল পিস অফ আর্কিটেকচার, অর্থাৎ নির্দিষ্ট অর্থে যদি একটাকেই বোঝায়, একটি বিষয় বা বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে দি বা দা কিন্তু বসে। তাই এইখানে যে সেন্টেন্সের রিকোয়ারমেন্ট বা প্রশ্ন বাক্য যেটা রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু দি বা দাই কিন্তু বসবে। চলো সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দি ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দি গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স। এইখানে যেটা হচ্ছে মোদ্দা কথা বা মূল কথা হচ্ছে যে এইখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ এক কথায় প্রকাশ, সেই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা সেট করা হয়েছে। বলেছে ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ কেউ একজন ব্যক্তি যখন কোনো কিছু ফর দ্য ফার্স্ট টাইম করে, তাকে আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো? অপশনগুলি পড়ছি। পায়োনিয়ার, তারপরে হচ্ছে লিডার, তারপরে ফিলোসোফার, তারপরে হচ্ছে বিগিনার। এইবার পায়োনিয়ার মানে হচ্ছে, বাংলাগুলো একটু বোঝার চেষ্টা করছি। পায়োনিয়ার হচ্ছে পথপ্রদর্শক বা যে হচ্ছে কোনো কিছুর প্রথম সূচনাকারী। লিডার হচ্ছে নেতৃত্ব দানকারী কোনো ব্যক্তি। ফিলোসোফার, ফিলোসফি থেকে ফিলোসোফার অর্থাৎ হচ্ছে দার্শনিক। আর বিগিনার মানে হচ্ছে সূচনাকারী। এবার অনেকেরই কনফিউশন হতে পারে যে বিগিনার হবে না পায়োনিয়ার, কিন্তু এইখানে সঠিক উত্তর হবে হচ্ছে পায়োনিয়ার, অর্থাৎ পায়োনিয়ারটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইংলিশ ওয়ার্ড। পায়োনিয়ার মানে হচ্ছে পথপ্রদর্শক বা নতুন করে যে কোনো কিছু ফর দ্য ফার্স্ট টাইম কোনো কিছু একটা কিছু করে আর কি, কোনো কাজ করে বা কোনো কিছু শুরু করে, সেই ক্ষেত্রে পায়োনিয়ার শব্দটা কিন্তু এইখানে সঠিক উত্তর। তাহলে 2 নম্বর কোশ্চেনও হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদের সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান কিন্তু কি করতে হচ্ছে এই ক্ষেত্রে পূরণ করতে হচ্ছে। বলেছে ম্যাথমেটিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স বা গণিত বা অঙ্ক যাই বলি না কেন সেটা হচ্ছে একটা বেশ মজাদার একটা বিষয়। এইবার বিষয়টা হচ্ছে এইখানে অপশন রয়েছে ওয়াজ, ওয়ার, ইজ এবং আর। এইবার দেখো তো সেন্টেন্সটাতে কি বলা হয়েছে, ম্যাথমেটিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স বা গণিত একটা মজাদার একটা সাবজেক্ট বা বিষয়। তাহলে গণিত পূর্বেও যেমন একটা মজাদার বিষয় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনেকের কাছে হয়তো ম্যাথটা একটা কঠিন সাবজেক্ট বলে মনে হতে পারে। এই সব ক্ষেত্রে যেহেতু একটা চিরাচরিত একটা বিষয় যেহেতু রয়েছে, তাই ভার্ব হিসাবে প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করাটাই কিন্তু যুক্তিসঙ্গত। মানে এইখানে যদি বলি ম্যাথমেটিক্স ওয়াজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট,
সেটা কিন্তু এই সেন্টেন্সের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে না, তাই আমাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালের যে ভার্বের বা ক্রিয়াপদের যে রূপটা রয়েছে সেটা বসানোই কিন্তু যুক্তিসঙ্গত। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইজ, অর্থাৎ অপশন সি। তাই সেন্টেন্সটা দাঁড়ালো ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। তারপরে আমাদের চতুর্থ প্রশ্ন বা কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শি ইজ ক্যালাস ড্যাশ মাই প্রপোজাল। প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব, শি ইজ মানে সে হয়, ক্যালাস, ক্যালাস মানে হচ্ছে উদাসীন। তাহলে উদাসীনকে আর কোন শব্দ দিয়ে আমরা জানতে পারি? উদাসীন মানে হলো ইনডিফারেন্ট, অর্থাৎ ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, INDIFFERENT। ইনডিফারেন্ট মানেও কিন্তু উদাসীন। তাহলে এখানে দাঁড়ালো যে শি ইজ ক্যালাস ড্যাশ মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবের প্রতি কিন্তু সে উদাসীন। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেহেতু রয়েছে একটা চ্যাপ্টার, আমাদের কম্পিটিটিভ ইংলিশ বলি আর যাই বলি না কেন, সেই জন্য এইখানে ক্যালাসের পরে কিন্তু টু বসে। এটা না জানলে কিন্তু উত্তর করতে গেলে কিন্তু ভুল হবে। তাই এইখানে অপশন অনুযায়ী অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাই আমাদের সঠিক উত্তর দাঁড়ালো শি ইজ ক্যালাস টু মাই প্রপোজাল। বাংলা করলে কি দাঁড়ায়? সে আমার প্রপোজাল বা প্রস্তাবের প্রতি কিন্তু উদাসীন। চলো পরের কোশ্চেন, অনেকটা বড় নির্দেশ। ইন দ্য ফলোয়িং কোশ্চেন এ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ আন্ডারলাইনড, বিলো আর গিভেন অল্টারনেটিভস টু দ্য আন্ডারলাইন পার্ট এ বি সি হুইচ মে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। এক কথায় হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলেও কিন্তু একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ ইংলিশের যে সেটা রয়েছে আর কি সিলেবাস, তার মধ্যেই কিন্তু রয়েছে। তো এইখানে বলেছে সেন্টেন্স ইমপ্রুভ করা যাচ্ছে কিনা। প্রহিবিশন ইজ বেটার দেন কিওর। প্রহিবিশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ এইখানে এই যে আন্ডারলাইনকৃত অংশ অর্থাৎ প্রহিবিশন, এটাকে কি আমরা ইমপ্রুভ করতে পারি? দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু জানা থাকলে সুবিধা হয়। আমরা অনেক সময় এটা হয়তো দেখে থাকবো বা লক্ষ্য করে থাকবো যে একটা কথা থাকে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিওর মানে আরোগ্য লাভ, অর্থাৎ প্রিভেনশন মানে পূর্ব থেকে সতর্কতামূলক কোনো ব্যবস্থা রাখা, অর্থাৎ আগের থেকে সতর্ক হয়ে যাওয়া, স্বাস্থ্য সচেতন থাকা। অর্থাৎ কিওর যেহেতু আরোগ্য লাভ, তাই হচ্ছে রোগের সঙ্গে সম্পর্কিত। তাই এইখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রিভেনশন। এই কথাটা কিন্তু অনেক সময় অনেকের মুখেই মেবি তোমরা শুনে থাকতে পারো। তাই হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিকশন হচ্ছে না, প্রিপেয়ার্ডনেস হচ্ছে না, আর নো ইমপ্রুভমেন্টও কিন্তু হচ্ছে না। তাহলে যেটা সঠিক উত্তর হলো সেটা হচ্ছে 5 দাগের বা 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাই হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন হচ্ছে কিওর হওয়ার থেকে আগের থেকেই যদি আমরা সচেতন থাকি তাহলে সেটা কিওর এর যে পার্টটা রয়েছে সেটার থেকে বরং ভালো। আগের থেকে সতর্ক থাকা ভালো কিনা, আমি যদি স্বাস্থ্য সচেতন হই পূর্বের থেকে, আমি যদি আমার ডায়েটটাকে ঠিক রাখি, আমি যদি শারীরিক কসরত বা একটু যদি এক্সারসাইজ করি, তাহলে আমার অনেক রোগবালাই, সাধারণ রোগবালাইয়ের হাত থেকে কিন্তু আমি অনেকটাই দূরে থাকতে পারবো। তাই এই কথাটা এইখানে প্রহিবিশনের জায়গায় প্রিভেনশন দিলে সেন্টেন্সটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। তাই দাঁড়াচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ অফ দ্য গিভেন ওয়ার্ড। খুব সোজা কিন্তু বলেছে রুট ওয়ার্ডটা বা মূল শব্দটা কি এখানে? অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা। তাহলে নিচের কোন শব্দের মানে অ্যান্টিসিপেটের মানের সাথে ঠিকঠাক যায়, অর্থাৎ সমার্থক শব্দ হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়? অ্যাসার্ট মানে বর্ণনা করা, ডাউট মানে সন্দেহ, অ্যাগনি মানে হচ্ছে মনের অনুতাপ বা মনের পরিতাপ, অনুশোচনা বা মনের কোনো কষ্ট, এই সমস্ত জিনিস। আর প্রেডিক্ট মানে কি? অনুমান করা। বলে না অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আমরা কি জানতে পারি ফিউচার সম্পর্কে? অ্যাস্ট্রোলজার আমাদেরকে কি করে? প্রেডিক্ট করে বা প্রেডিকশন সে কিন্তু দেয় বা তিনি কিন্তু দেন। তো অ্যান্টিসিপেট মানে অনুমান করা, প্রেডিক্ট মানে অনুমান করা। আমরা যদি লিখি অ্যাজিউম, অ্যাজিউম মানেও কিন্তু অনুমান করা, ঠিক আছে? এরকম আছে বেশ কিছু শব্দ। তো এখানে যে অপশন রয়েছে সে অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। তাহলে অ্যান্টিসিপেটের
এইখানে যে অপশনগুলো রয়েছে সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে প্রেডিক্ট। অ্যান্টিসিপেট মানে অনুমান করা, প্রেডিক্ট মানেও কিন্তু অনুমান করা। তারপরে চলো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করে থাকবে যে আমি যে সেটগুলো নিয়ে আসছি সেইখানে অন্তত একটা করে সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম কিন্তু রয়েইছে। আমি খুব আশাবাদী যে তোমাদের যে 10টি প্রশ্ন নিয়ে ইংরেজির পার্টের উপর যে প্রশ্নটা হবে সেইখানে কিন্তু অন্তত একটা সিনোনিম একটা অ্যান্টোনিম কিন্তু দেবেই দেবে। সিনোনিম অ্যান্টোনিম ছাড়া সাধারণত পরীক্ষায় মানে চাকরির পরীক্ষার কিন্তু প্রশ্ন সেট হয় না। আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি আর কি সেই সূত্রেই বললাম। তো এইখানে অ্যান্টোনিমটা কার অ্যান্টোনিম? সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে হচ্ছে কিন্তু অতিরিক্ত, অতিরিক্ত কোনো কিছু, একটু বেশি, মানে পর্যাপ্ত অ্যাডিকুয়েট যে ব্যাপারটা আছে তার থেকে যদি বেশি কিছু থাকে সেটাকে বলছে সুপারফ্লুয়াস। তাহলে এর বিপরীত কি? এক্সট্রা মানেও কি অতিরিক্ত, এক্সেসিভ মানেও অতিরিক্ত, এক্সেস মানেও কিন্তু অতিরিক্ত। তাহলে এবিসি অপশন যদি আমি এলিমিনেট করেও যাই তাহলে এবিসির একটাও কিন্তু হচ্ছে না, কেননা সুপারফ্লুয়াসের যদি আমি সিনোনিম বা সমার্থক শব্দ হিসাবে ধরি তাহলে সেটা কিন্তু এক্সট্রা, এক্সেসিভ, এক্সেস। কিন্তু তোমাকে চেয়েছে হচ্ছে কোন জিনিসটাকে বের করতে? অ্যান্টোনিম বের করতে। এই ক্ষেত্রে অ্যান্টোনিম হচ্ছে এসেনশিয়াল। অর্থাৎ এসেনশিয়াল মানে হচ্ছে যেটা জরুরি বা প্রয়োজনীয়, মানে যেটা লাগবেই, যেটা দরকারি, যেটা ছাড়া কিন্তু হবে না, অতিরিক্ত কোনো কিছু নয়, যেটা হচ্ছে পর্যাপ্ত আর কি। অ্যাডিকুয়েট কিন্তু আমরা বলতে পারি, অ্যাডিকুয়েট মানেও কিন্তু পর্যাপ্ত। ঠিক আছে, এখানে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত আর এসেনশিয়াল মানে জরুরি বা দরকারি, যতটুকু দরকার সেইটুকুই নির্দেশ করে। তাহলে কোশ্চেন নাম্বার 7 সুপারফ্লুয়াসের অ্যান্টোনিম, এর সঠিক উত্তর হচ্ছে এসেনশিয়াল। বোঝা গেল? এরপরের প্রশ্নে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। 4 alternatives are given for the idiom or phrase underlined in the sentence. আচ্ছা, চুজ দি অল্টারনেটিভ হুইচ, WHICH হবে এখানে, হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। মোট কথা হচ্ছে ইডিয়ম বা ফ্রেজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা কোশ্চেন সেট করা হয়েছে। এই যে আন্ডারলাইন করা যে অংশটা আছে, এই আন্ডারলাইন করা অংশ এটা একটা হচ্ছে ইডিয়ম। সেই আন্ডারলাইন করা অংশটা কি? এ ফিদার ইন মাই ক্যাপ। এই আন্ডারলাইন করা অংশের অর্থটা কি, অর্থাৎ এই ইডিয়মের অর্থটা কি? প্রশ্নটা কি আছে? উইনিং দ্য ফার্স্ট প্রাইজ ওয়াজ কোয়াইট এ ফিদার ইন মাই ক্যাপ। অর্থাৎ প্রথম পুরস্কার জয়লাভ করাটা আমার একটা কি ছিল? আমার হচ্ছে মুকুটে একটা পালক সংযোজিত হওয়ার মতো ব্যাপার ছিল। আমি কিন্তু এক প্রকার বলেই দিলাম। তাহলে এইখানে ফিদার ইন মাই ক্যাপ মানে হচ্ছে ফিদার ইন মাই ক্যাপ, এইখানে যে অংশটা রয়েছে ইডিয়ম হিসাবে, এর মানে হচ্ছে তোমার অলরেডি মাথায় একটা মুকুট আছে, সেখানে একটা পালক সংযোজিত হওয়া, পালক একটা সংযোজিত হওয়া। তো এইখানে কি বলেছে উদাহরণগুলো, অপশনগুলো দেখছি। রিওয়ার্ডিং মানে পুরস্কৃত করা, তারপরে হচ্ছে এ জয় ফর মাই প্যারেন্টস, অর্থাৎ আমার বাবা মার জন্য আনন্দের বিষয়। তারপরে হচ্ছে অ্যান অ্যাচিভমেন্ট, অর্থাৎ একটা প্রাপ্তি, কোনো কিছু পাওয়া। অ্যান অপশন ডি অ্যান এক্সাইটিং মোমেন্ট, একটা হচ্ছে বেশ এক্সাইটিং একটা মোমেন্ট বা মুহূর্তকে নির্দেশ করছে। তাহলে এখানে যা অপশন রয়েছে সেই অনুযায়ী আমার সঠিক উত্তর হওয়া উচিত হচ্ছে অ্যান অ্যাচিভমেন্ট। অর্থাৎ অলরেডি আমার মাথায় আমি একজন বিখ্যাত ব্যক্তি ধরে নিচ্ছি কথার কথা, বা কেউ একজন বিখ্যাত ব্যক্তি, তার মাথায় একটা মুকুট অলরেডি বসানো রয়েছে, তাকে আরও বিভিন্নভাবে সম্মানিত করার জন্য বিভিন্ন জায়গা থেকে তাকে পুরস্কৃত করা হচ্ছে, তাকে সম্মাননা জানানো হচ্ছে, এই রকম। তাহলে ফিদার ইন মাই ক্যাপ এইখানে যে ইডিওমেটিক ফ্রেজটা রয়েছে এর উত্তর হচ্ছে অ্যাজ পার অপশন অ্যান অ্যাচিভমেন্ট, অর্থাৎ একটি প্রাপ্তি। অলরেডি কিছু একটা রয়েছে, সে অলরেডি ফেমাস বা বিখ্যাত, সেই ক্ষেত্রে আরও কি হলো, তার একটা প্রাপ্তি যোগ হলো আর কি, অ্যান অ্যাচিভমেন্ট, একটি অ্যাচিভমেন্ট হলো। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর পরে আমরা কোশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং প্রোভার্ব। আচ্ছা, এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ। দারুণ, অর্থাৎ আমার নিজেরও খুব ভালো লাগছে যে এখানে প্রভাব থেকেও কিন্তু একটা কোশ্চেন আমি সেট করতে সমর্থ হয়েছি। এ বার্ড ইন দ্য হ্যান্ড অর্থাৎ হাতে থাকা একটি পাখি, আক্ষরিক অর্থটা বলছে। ইজ মানে হয়, ওর্থ মানে বেশি মূল্যবান, বেশি ভালো, বেশি মূল্যবান। কি? টু ইন দ্য বুশ, বুশ মানে হচ্ছে ঝোপঝাড় বা জঙ্গল।
তাহলে বোঝার চেষ্টা করো। ধরো তোমার হাতে অলরেডি একটা পাখি আছে, এবার তুমি ভাবছো যে জঙ্গলে বা ফরেস্টে দুটি পাখি রয়েছে, তাহলে বাংলা করলে যেটা দাঁড়ায় যে তোমার হাতে একটি পাখি যেটা রয়েছে সেটা বেশি মূল্যবান যেটা জঙ্গলে দুটো পাখি রয়েছে তার থেকেও, কারণ জঙ্গলের পাখি তো সেটা ফরেস্টে বা জঙ্গলে অলরেডি রয়েছে, তোমার হাতে তো আর নেই। তাহলে হাতে যেটা তোমার রয়েছে, তোমার যেটা হাতে সম্বল হিসাবে রয়েছে সেটা বরং অনেক বেশি ভালো কিসের তুলনায়, যেটা ফরেস্টে রয়েছে সেই পাখির তুলনায়। এটা আমি আক্ষরিক অর্থটা বললাম। এইবার দেখি এইখানে অপশন কি রয়েছে, স্পিক প্লেইন অ্যান্ড স্পেয়ার নান, অর্থাৎ একদম পরিষ্কার স্পষ্ট করে কথা বলা, অ্যান্ড স্পেয়ার মানে ছেড়ে না দেওয়া, নান মানে কাউকেই না, অর্থাৎ একদম পরিষ্কার করে কথা বলা এবং স্পেয়ার নান। তাহলে এইখানে যে প্রভাবটা রয়েছে তার অর্থ কিন্তু এটা নয়। ইট ইজ বেটার টু ডু এ থিং, এখানে থিং হবে লেটার দেন নেভার, অর্থাৎ এটা বরং বেশি ভালো কি, টু ডু এ থিং কোনো একটি কাজ করা, লেটার মানে পরে, দেন নেভার অর্থাৎ একটি কাজ কখনো না করার থেকে বরং পরে করা ভালো। ঠিক আছে, কখনোই যদি আমি একটা কাজ না করি তার থেকে যদি একটু কাজটা দেরি করেও শুরু করি সেটা করাটা বরং ভালো, এর মানে কিন্তু সেটাও নয়। রিমুভ এ ডিফেক্ট ইন টাইম, অর্থাৎ একটা ডিফেক্ট বা একটা ডিফেক্ট যদি বলি আর কি, সেই জিনিসটাকে সঠিক সময়ে সরিয়ে দেওয়া, সেটাও কিন্তু নয়। তাহলে এবিসি কিন্তু হচ্ছে না। দেখি অপশন ডিতে কি বলেছে, ইট ইজ বেটার টু হ্যাভ এ স্মল সিকিউরড অ্যাডভান্টেজ দেন দ্য পসিবিলিটি অফ এ বিগার ওয়ান, অর্থাৎ ইট ইজ বেটার এটা হয় বেশি ভালো, কি বেশি ভালো, টু হ্যাভ এ স্মল সিকিউরড অ্যাডভান্টেজ, অর্থাৎ অ্যাডভান্টেজটা যদি তোমার সিকিউর থাকে, সেই অ্যাডভান্টেজটা যদি স্মলও হয় সেটা বরং বেশি ভালো কিসের তুলনায়, দেন কিসের তুলনায়, দ্য পসিবিলিটি অফ এ বিগার ওয়ান, অর্থাৎ কোনো একটি বড় কিছুর সম্ভাবনার থেকেও হাতে বর্তমানে যেটা রয়েছে সেটা বরং তোমার বেশি ভালো। অর্থাৎ এইখানে অ্যাজ পার অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তর। তাহলে বোঝা গেল যে এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ, অর্থাৎ জঙ্গলে থাকা দুটি পাখির তুলনায় হাতে থাকা একটি পাখি বা তোমার করায়ত্তে থাকা একটি পাখি বরং বেশি মূল্যবান। তো এই প্রভার্বের এইখানে যে অপশন রয়েছে সেই অনুযায়ী অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই প্র্যাকটিস সেশন যেটা হচ্ছে তার শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ সঠিক একটি শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আইনস্টাইন ওয়াজ অ্যান ড্যাশ সায়েন্টিস্ট, ভালো করে বোঝার চেষ্টা করি, যেহেতু অ্যান আছে তাহলে কিন্তু সেন্সিবলটা হচ্ছে না, সেন্সিবল মানে হচ্ছে বেশ সেন্স আছে যার মধ্যে, ঠিক আছে, তো সেন্সিবল সায়েন্টিস্ট অ্যান থাকার জন্য, এই আর্টিকেলটা থাকার জন্য এটা কিন্তু হচ্ছেই না। তাহলে ইমোশনাল মানে আবেগপ্রবণ সায়েন্টিস্ট, দেখি কি হয়। অপশন সি ইমিনেন্ট মানে কি, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, মানে যেটা আসতে চলেছে, আসন্ন বৈজ্ঞানিক, এটাও হচ্ছে না। আর এমিনেন্ট মানে কি, এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ, তাহলে এটা কি বেশি ভালো খাপ খাই কিনা বলো, অবশ্যই এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ, এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ। তাহলে এমিনেন্টের আর কি কি সিনোনিম তোমরা জানোই, ফেমাস, রিনাউন্ড অর্থাৎ প্রসিদ্ধ, এইগুলো কিন্তু এই ইমিনেন্ট বা প্রসিদ্ধ যে শব্দটি রয়েছে এই ক্ষেত্রে ইমিনেন্টের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ফেমাস, রিনাউন্ড, এই সমস্ত কিন্তু রয়েছে। তাহলে অ্যাজ পার অপশন এইখানে কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ আইনস্টাইন ওয়াজ অ্যান ইমিনেন্ট সায়েন্টিস্ট, আইনস্টাইন ছিলেন একজন প্রসিদ্ধ বৈজ্ঞানিক। তো যাই হোক, এইভাবে আমাদের কিন্তু আমাদের আজকের যে 10টি কোশ্চেনের যে সেট ছিল এই সেটটি কিন্তু শেষ হয়ে গেল, এবং তোমাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং তোমরা আজকে যে আমার এই প্র্যাকটিস সেশনটি দেখলে আর কি, সেটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, এবং অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগছে। তোমরা আরও যদি অন্যরকম কোনো কিছু চাও ইংরেজির ক্ষেত্রে, যে না স্যার আপনি আরও একটু
কোশ্চেনগুলোকে আর একটু ডেভেলপড করুন বা আর একটু মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যান, সেটা যদি মনে হয় সেটাও করতে পারো। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন, তোমাদেরকে আবারও ধন্যবাদ আমার এই সেশন দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। এর পরের দিন আমি তোমাদের জন্য আরেকটি নতুন সেট নিয়ে আসব। আশা করছি সবার ভিডিও ভালো লাগছে। আজকের মতো তাহলে আমি এখানেই রাখছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি।